বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে শুরুতে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। সেটা হচ্ছে এই যে ভিডিও করার যে একটা প্যাটার্ন, তোমরা অনেকেই বলো, বেশ কিছু ক্রিয়েটার আছে তারা বলে, আর ভিউয়ার্সরাও অনেকেই বলে যে সুতপা তুমি তোমার ভিডিও করার যে ওয়েটা, যে ল্যাঙ্গুয়েজ, যে ধরন আর কি, টোটাল যে ধরন, সেটা তুমি অনেক পাল্টেছো। কিন্তু আমি মনে করছি আমার এই ধরনটাকে আরও ভালো করার দরকার, নিজেকে আরও রেকটিফাই করার দরকার। হ্যাঁ, আমি জানি, আমি বুঝি, তোমরাও জানো, তোমরাও বোঝো যে আমাকে নানান রকমভাবে উত্তেজিত করা হয়, ভালোভাবে সমালোচনা করতে দেওয়া হয় না। ভালোভাবে সমালোচনা করলে পরে কি হয় বলো তো, যাদেরকে নিয়ে সমালোচনা করি তারা বিভিন্ন দালাল হায়ার করে, ঠিক আছে, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অ্যাজ এ দালাল হিসেবে হায়ার করে তারা এমনই একটা মানে কর্মকাণ্ড করে বসে যাতে করে আমি অটোমেটিক্যালি একটু হাইপার হয়ে গিয়ে ভিডিও করি, ঠিক আছে। হাইপার অর্থাৎ মানে কথাগুলো আমি একই বলি, জাস্ট টোনটা চেঞ্জ হয়ে যায়। মানে আমি এই যে এখন যেভাবে বলছি, আরে তুই এই যে টোনটা চেঞ্জ হয়ে যায়, এছাড়া কিন্তু আর কোনো ফারাক পড়ে না। স্ল্যাং দেওয়া আমি বহুদিন হয়েছে বন্ধ করে দিয়েছি, প্রশ্নই ওঠে না এখন আর স্ল্যাং ইউজ করার। ওই যে হাইপার হয়ে যায়, এটাই অনেক মানুষের কাছে অপছন্দ। এবং এটা কিন্তু মানে অপছন্দ মানে কি, মানে আমার ভালো চেয়েই তারা এটা বলে যে এত হাইপার হয়েও না। আর সত্যি তো, সমালোচনা করার জন্য তো শুধু কথা লাগে, যুক্তি লাগে, হাইপার হওয়ার তো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, কিছু কিছু পরিস্থিতিকে এলাবোরেট করতে গেলে না, সেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে ঢালতে হয়। তো সেই ঢালার দিকটা আরও একটুখানি রেকটিফাই করতে হবে, যাতে করে আরও সুষ্ঠুভাবে আমি সমালোচনা করতে পারি। কে আমাকে নিয়ে কি বলছে না বলছে সেটার বিষয়ে মাথা না ঘামিয়ে জাস্ট টার্গেটে আমি মানে ফোকাসটা যাতে আমার হটে না যায়, সেটাই আমাকে করতে হবে। তো তোমরা অনেক দেখেছো যে যারা আমাকে নিয়ে নোংরা ভাষায় ভিডিও করে তাদেরকে কমিউনিটিতে দিয়ে আমাকে উত্তেজিত করার প্রচেষ্টা করা হয়েছে। তো আমি কিছু পরিমাণে সেই মানে কি বলবো, সেই ফাঁদে পা দিয়ে আমি ভিডিও করেছি। আর সেই জিনিসটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, আমাকে কন্ট্রোল করতে হবে, আর কিচ্ছু না, নিজেকে শুধু কন্ট্রোল করতে হবে। বাদ বাকি লজিক যে আমি বলি, আমার মনে হয় আমি ঠিক বলি, নতুবা আমার এই যে বহু পুরনো দর্শকদেরকে না আমি ধরে রাখতে পারতাম না। কিছু কিছু মানুষ আছে যাদেরকে ধরে রাখতে পারিনি, আমি বলবো হয়তো তাদের মতের সাথে আমার অবশ্যই মতের মিল হয়নি, বা আমাকে তারা বুঝতে পারেনি, অথবা আমি তাদেরকে বুঝতে পারিনি, যে কোনো একটা কিছু হবে। তো এটা কেন বলে নিলাম, এক তো আমার ভিডিও করার ধরনটাকে আমার আরও চেঞ্জ করতে হবে বলে আমি মনে করছি, সেই জন্য তোমাদেরকে বললাম। 2 নম্বর আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে কারোর সাপোর্ট, কথা বলতে 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 হঠাৎ করে তার বিপক্ষে গিয়ে কথা বলা, এটা কিন্তু আমরা নিজেরাও ফিল করি। এই যে এই সাপোর্টে কথা বলছি, এতদিন ধরে সাপোর্ট নিয়ে কথা বলছি, হঠাৎ করে ওর এই ভুলটা দেখেছি, বলবো কি, এই যে আমার মনের মধ্যে, আমি আমার কথাই বলছি, এই যে আমাদের মনের মধ্যে এই সমস্ত দোলাচলতা চলে না, একটা কন্ট্রোভার্সি চ্যানেল চালাতে গেলে, নিরপেক্ষভাবে চালাতে গেলে এই ধরনের দোলাচলতাটা থাকা প্রয়োজন নেই, থাকাটা উচিত না। হ্যাঁ, আমি টিনা সাপোর্ট করে ভিডিও করেছি বলে লোকে নোংরা থেকে নোংরা কথা বলেছে, যেটা তাদের বলার কথা না। কিন্তু আমি কাকে সাপোর্ট করবো না করবো সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, দর্শকরা বুঝে নেবে। কিন্তু ক্রিয়েটার হিসেবে যারা এই কাজটা করেছে তারা একদমই ঠিক করেনি। আমি কিন্তু বলিনি যে তুই কেন সাপোর্ট করছিস, বা তুমি কেন ওকে সাপোর্ট করছো, আমি তো ওকে সাপোর্ট করছি না, তুমি কেন সাপোর্ট করছো, আমি ওর যেই খারাপ দিকগুলো দেখতে পাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ না, আমি কিন্তু বলিনি। যেটা চাক্ষুষ দেখা যায় সেটা নিয়ে বলেছি, কি ব্যাপার এই সময় তো কেউ মুখ খুললো না, এইরকম কথা বলেছি। তো এই কথাগুলো কেন বলছি, চ্যানেলটা হচ্ছে কন্ট্রোভার্সি করার। কন্ট্রোভার্সি কী নিয়ে করব, কী নিয়ে শুরু করেছিলাম কন্ট্রোভার্সিটা, এটা আমাকে একজন বুঝিয়েছে। তো সেই হিসাবেই আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আমি নিজে বুঝতে পেরেছি বলেই তোমাদেরকে বলছি যে আমরা আমাদের চ্যানেলটা কী হিসাবে শুরু করেছিলাম। কোনো মানে কি বলবো, কোনো ব্লগারের, যাদেরকে আমরা দেখতে পাই তাদেরকে নিয়েই তো করব, তাই না? তো কোনো ব্লগারের মিথ্যাচারিতা, ভণ্ডামি, তারপরে হচ্ছে তোমার মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা, এই সমস্ত জিনিসগুলো আমরা আমি তুলে ধরতাম আমার ভিডিওর মাধ্যমে। আর সেই জন্যই কিন্তু আমি তোমাদের কাছে এতটা ভালোবাসা পেয়েছি। আজকে টিনাকে নিয়ে সাপোর্ট করছি, বা ম্যান্ডিকে নিয়ে সাপোর্ট করেছিলাম, ম্যান্ডির কথাটা ছেড়েই দাও, ওটা আমার একটা মানে কি বলবো ব্ল্যাক পিরিয়ড গেছে, আমার কন্ট্রোভার্সি লাইফের একটা ব্ল্যাক পিরিয়ড, একটা কালো সময় গেছে ম্যান্ডি। তো সেটাকে আমি প্রচুর পরিমাণে রেকটিফাই করার চেষ্টা করছি এবং করব, যাতে করে আবেগে ভেসে না যাই। ভালো চাওয়ার জায়গায়, ভালো তো আমি ফন্দীপেরও চাই, কথার কথা, ভালো তো আমি ফন্দীপেরও চাই,
তাই না? ফন্দীপকে আমি কত ভালো দিক ফন্দীপকে নিয়ে বলেছি, কিন্তু সেটা কথা হচ্ছে কেউ বোঝে না। তো সেখানে তো ডাইরেক্ট টিনার আমি বলেছি যে হ্যাঁ আমি ওর ভালো চাই, তাই বলে টিনার কোনো খারাপ দিক দেখলে বলা যাবে না এই রকম বাউন্ডারিতে আমাকে কেউ বেঁধে দিতে পারে না। কারণ চ্যানেলটা আমার কিন্তু কন্ট্রোভার্সিয়াল, আমার কিন্তু পক্ষপাত করার চ্যানেল না, পক্ষপাত দোষে দুষ্ট চ্যানেল আমি করতে চাই না নিজের চ্যানেলটাকে। তো এই কথাটা এই কারণেই বলছি, আমরা এরকম অনেক ক্রিয়েটার আছি যারা কিনা কারোর ভুল দেখলে কথা বললে পরে অন্য ক্রিয়েটাররা কিভাবে এই তো তোর বিপক্ষে চলে গেছে, তোর মতের সঙ্গে মিল খাচ্ছে না, হতেই পারে। আজকে আমাকে নিয়ে কয়েকজন ক্রিয়েটার যারা কিনা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, তারা আমার ভুল দেখেছে বলেছে, আর কিছু অ্যান্টি ক্রিয়েটার কি ভেবেছে যে এই তো আমার বিপক্ষে চলে গেছে, ঠিক আছে? তো এইগুলোকে আমি কোনোদিনও আমল দিইনি, আমল দেবও না। চ্যানেল যার যার নিজস্ব, প্রত্যেকটা ক্রিয়েটার স্বাধীন। তবে হ্যাঁ, নিজে দ্বিচারিতা করে যদি অন্যকে কেউ শুধরানোর বাণী দেয়, সেটা সহ্য করা যায় না, ঠিক আছে? সেটা সহ্য করা যায় না। কেউ ধরো একটা কথা বলে না, আবার অন্যদিকে চলে যাবে, থাক বলার দরকার নেই। প্রফেশনালিজমের নাম করে আমি গলাগলি করতে পারি না। নিজের একটা ব্যক্তিত্ব বোধ বলে তো কিছু থাকে, প্রফেশনালিজমের নাম করে আমি গলাগলি করতে পারি না। তো যাই হোক, আমি আমার জায়গায় থাকি, আমি আমার মতন থাকি, বাদবাকিরা সবাই সবার জায়গায় থাকুক, নতুবা ইন্ডিভিজুয়ালিটি বলে তো কিছু থাকলোই না। এবার আসি এই যে আজকে ফন্দীপ এবং টিনা যে ভিডিওটা ছেড়েছে সেই সংক্রান্ত বিষয়। ফন্দীপকে নিয়ে আজকে পরে আলোচনা করব, মানে এই ভিডিওতে আলোচনা করবই না, আজকে টিনাকে নিয়ে আলোচনা করব। এতগুলি কথা বলা এই কারণের জন্যই, যাতে কোনো ভুল ইনফরমেশন বা ভুল বোঝাবুঝি ভিউয়ার্সদের মধ্যে না হয় থ্রু ইউটিউবার, থ্রু ভ্লগার। কোনো ভ্লগারের জন্য যাতে ভিউয়ার্সরা কোনো রকম কাউকে ভুল না বোঝে, আমি যতটুকু বুঝতে পারছি সেইটুকুই তোমাদেরকে বলছি। টিনার ওই ডিভোর্স কেসের ব্যাপারে গতকালকে কী ছিল, অ্যাপিয়ারেন্স ছিল। কাদের ছিল? ফন্দীপদের অ্যাপিয়ারেন্স ছিল, ঠিক আছে? তো ওরা অ্যাপিয়ার হয়েছে, একা হলেও হতো, কিন্তু বাবার সাথে এসছে। সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, বাবা মার কাছে কিন্তু তারা বাচ্চাই থাকে। সেই কারণে ফন্দীপ তার বাবাকে নিয়ে এসেছে। কাঠফাটা রোদ ছিল, টিনারও কষ্ট হয়েছে, ফন্দীপেরও বড্ড কষ্ট হয়েছে। এরা নাকি আবার গ্রামের মানুষ। শোনো, কষ্ট কিন্তু গ্রাম শহর বোঝে না, কষ্ট কষ্টই হয়। তাই ওই কথায় কথায় হ্যাশট্যাগ গ্রামের সহজ সরল মানুষ, এটা বলা কিন্তু ভুল। গ্রামেও কিন্তু কুটনি বুদ্ধিওয়ালা লোক থাকে, তাই না? আর শহরেও থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, ছিল গতকালকে ছিল। তো টিনা গেল, দুজনে মনে হয় ওই একই দোকানে ঘুগনি পাউরুটি খেয়েছে নাকি? ফন্দীপ আগে খেয়েছে আর টিনারা পরে খেয়েছে মনে হয়। তো একই দোকানে খেয়েছে মনে হয়। তো যতই বলো, দুজনের মধ্যে কিন্তু ভালো মিল। আগে ফন্দীপের মধ্যে এত চায়ের নেশা ছিল কিনা বলা যায় না, তবে এখন যা চায়ের নেশা দেখা যায় ফন্দীপের মধ্যে, বাপরে বাপ। এইবার আসি মেন কথায়। টিনা যে বলল যে ওর উকিল চেঞ্জ করেছে, তাই তো বললো আইনজীবী চেঞ্জ করেছে, আর সেটা নিয়ে কিছু কথা বলল, যেখানে আমার মনে হয়েছে যে ও এই যে কথাগুলো বলেছে না, সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলেছে, সেটা সত্যিই ছেলে মানুষই হয়ে গেছে। আমার মনে হয় ছেলে মানুষই করে ফেলেছে। কারণ উকিল আর ডাক্তার ঘরে ঢুকলে পরে যে সহসা বের হয় না, সেটা কিন্তু আমিও হারে হারে টের পাচ্ছি। সবাই যারা যারা ঢুকিয়েছে, নিজের ইচ্ছায় ঢুকিয়েছে বা আমার মতন পড়ে গেছে, হ্যাঁ, তারা ভালো মতন আমরা জানি যে উকিল আর ডাক্তার লাইফে যদি একবার ঢোকে, তারা কিন্তু সহসা যায় না। পরিস্থিতি এমন হয় যে তারা যায় না বা আমরা ছাড়তে পারি না, এরকম পরিস্থিতি তৈরি হয়। এরকম পরিস্থিতি হয়তো আমার লাইফে আরও তৈরি হবে, সেই জন্যই আমি নিজেকে সেইভাবেই তৈরি করতে চাই, যাতে করে উকিল হিসেবে আমি নিজেই থাকি এবং আদার্স অন্য কারোর যদি দরকার পড়ে আমাকে ডাকে, আমি সার্ভিস দেবো। তো যেটা বলছিলাম যে টিনা উকিল চেঞ্জ করেছে, ছেলে মানুষের কথা বলছিলাম যে ছেলে মানুষই করেছে। হ্যাঁ, ছেলে মানুষই তো করেইছে, যে উকিলের পেছনে অনেক টাকা যাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই, হিসাব নেই কিভাবে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই আমি মানুষের কাছে হাত পেতেছিলাম। আর সেই কথা এখনও মানুষে জিজ্ঞাসা করে, তুমি যে টাকা নিয়েছো তার হিসাব কোথায়? তার হিসাব সেথায়, তার হিসাব সেথায়। তো টিনা সেটাই বলল যে প্রচুর পরিমাণে টাকা বের হচ্ছে। হ্যাঁ, বের তো হবেই, উকিল নামটাই তাই, আইন ব্যবস্থাটাই তাই। আমি এমন একটা ভালো উকিল পেয়েছি, মানে অ্যাডভাইজার, সে আমার উকিল নয়, সে আমার অ্যাডভাইজার। সে বলে আমরা যা ইনকাম করি তার লভ্যাংশটা উকিল খায়। সত্যি সত্যি
আমার মানে আমার মতন অ্যাডভাইসের জন্য প্রত্যেকটা মানে যারা নিডি এইসব বিষয়ে তারা যেন পায়, মানে সদ্বুদ্ধি ছাড়া একটা অসৎ বুদ্ধি দেবে না। কোনো উকিলই দেয় না, এটা বলা ভুল, কোনো উকিলই অসৎ বুদ্ধি দেয় না, তবে আমাকে যেন একদম পিওর করে দিচ্ছে। আমার খুব ভালো লাগছে যে লভ্যাংশটা কিন্তু উকিলরা নেয়। তো টিনা, তোমার লভ্যাংশ, তোমার মূল অংশ যাচ্ছে বুঝতে পারছি। টাকা ইনকাম করে ধরে রাখাটা না খুব সহজ না। আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষই কিন্তু টাকা ইনকাম করে ধরে রাখতে পারছি না, সেটা খেয়াল করেছো? আমারও একটা দিক খোলা রয়েছে, আমার তো শারীরিক অসুস্থতা রয়েছে, তারপরে উকিল রয়েছে, আমারও দুটো দিক খোলা রয়েছে। টিনার এখন এই একটা দিক মানে কি বলবো, হড়হড় করে যাচ্ছে, তো এটা তো হবেই। বলছে আমি চেয়েছিলাম তাড়াতাড়ি শেষ করে দিতে, চায় তো মানুষ অনেক কিছু, আমিও অনেক কিছু চাই, তাই কি হয়? হয় না তো, হবে সেটাই যেটা হওয়ার। যেখানে দুজনের এগেইনস্টে দাঁড়িয়ে আছে, সেখানে একজন কি চাইছে তার ভ্যালু অন্যজন দেবেই না। উল্টে কি করবে, একজন যা চাইছে সামনের জন তার বিপরীত পথে হাঁটবে। যদি হাঁটা যায়, আইনে যদি সেই রাস্তা থাকে, তাহলে সে বিপরীত পথে হাঁটবে। আর আইনে এত রাস্তা না, বিপরীত পথ ঠিক খুঁজে পেয়ে যাবে, ফন্দীপ বিপরীত পথ ঠিক খুঁজে পেয়ে যাবে। তো আমি বুঝতে পারলাম না যে টিনা কীভাবে তুই এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বললি। তুই এবার বললি পরামর্শ নিয়ে বলেছিস, এইভাবে যে বললি যে টাকা পয়সা যাচ্ছে, আমি চেয়েছিলাম একতরফা ডিভোর্স চেয়েছিলাম প্রথমে, কিন্তু সেটা তো হলো না, তারপরে মিউচুয়াল ডিভোর্স। আচ্ছা, একতরফা ডিভোর্স যখন হয়নি তখনই তো মনে হয় 498 কেসটা লাগানো হয়েছে, তাই না? হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্স তখন হয় যখন, টিনা তোকেও বলছি আর আমি যতটুকু জানি ততটুকু বলছি। এইবার এখানে অনেক মানে বুঝদার মানুষ আছে, তোমরা বুঝে নিয়েও, তোমরা আমার কথা শুনে নিয়ে বলো তো যে আমি ঠিক বলছি কিনা। মিউচুয়াল ডিভোর্স তখন হয় যখন দুজনেই রাজি থাকে, হ্যাঁ ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দিলাম। তো এইখানে বিষয়টা 498 পর্যন্ত চলে গেছে। তো 498-এর ট্যাগ নিয়ে কেউ কোনোদিনও কাউকে ছেড়ে দেয় না টিনা। এটার না আমি ফন্দীপের হয়ে কথা বলছি, প্রশ্নই নেই, আর টিনার হয়তো, টিনাকে তো আমি বলছি কথাগুলো। সুতরাং এখানে এখন থেকে আমি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করব সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকার, আর সেটা একদম শুদ্ধভাবে, বুঝতে পারলে তো, শুদ্ধভাবে, যাতে করে কেউ মার্কআপ করতে না পারে বিনা কারণে। আমাকে এমনিতেই প্রত্যেকে আমাকে মার্কআপ করে, হ্যাঁ, বিনা কারণে মার্কআপ করে। তো এবার দেখতে চাই আমার লাইনটা, আমার জোনটা আমি আরও রেকটিফাই করব, যাতে বিনা কারণে আমার পেছনে লোকে মানে কি বলবো, আমাকে চিহ্নিত না করতে পারে। তো সেটাই বলছি টিনা, কারোর এগেনস্টে মানে তুই ফন্দীপের এগেনস্টে 498 দিয়ে মিউচুয়াল ডিভোর্স আশা করাটা, সেটা কিন্তু ছেলে মানুষই ছাড়া, বোকামো ছাড়া আর কিচ্ছু না। মিউচুয়াল ডিভোর্স এইভাবে হয় না বলেই আমি জানি। আমি বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম, তোমরা একটুখানি বলে দিও, ঠিক আছে? যে মিউচুয়াল ডিভোর্স দুজনেই চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, মতের মিল হচ্ছে না, ওর এই প্রবলেম, আমার এই প্রবলেম, আমরা দুজনের সঙ্গে থাকতে চাই না, মিউচুয়াল ডিভোর্স। তাহলে হয়ে গেল মিউচুয়াল ডিভোর্স। এখানে অ্যালিগেশন লাগানো হয়েছে, তোর ওপরে অ্যালিগেশন লাগানো হয়েছে, তুই ওর ওপরে অ্যালিগেশন লাগিয়েছিস, সমস্তটা অ্যালিগেশনের উপর চলছে। তো কেউ অ্যালিগেশনগুলো কি মেনে নেবে? তোর উপরে যে অ্যালিগেশন লাগানো হয়েছে তুই জানিস, তো ভালো মতন জানিস আর কি, তোর উপরে যে অ্যালিগেশন লাগানো হয়েছে তুই কি সেই অ্যালিগেশনগুলো মেনে নিবি? কখনো না, মানার প্রশ্নই আসে না। যেই জঘন্য অ্যালিগেশন তোর উপরে লাগানো হয়েছে, সেই অ্যালিগেশনগুলো তুই নিশ্চয়ই মেনে নিবি না। বা তুই যে এই যে 498 কেসের যে অ্যালিগেশনটা লাগিয়েছিস, কোনো প্রুফ দিতে পেরেছিস কিনা আমি জানি না। যদি তুই প্রুফ দিতে পারতিস তাহলে এত তাড়াতাড়ি হয়তো চার্জশিট বেরিয়ে যেত না। চার্জশিট তখন বেরোয় যখন তদন্ত করা হয়ে যায়, তাহলে চার্জশিট বেরিয়ে গেছে, তার মানে তদন্ত করা কমপ্লিট হয়ে গেছে। আর যেইভাবে ওই ব্যক্তিটি ফন্দীপের সঙ্গে মাঝ রাস্তায় দাঁড়িয়ে বলল যে এটা এই পক্ষেই, মানে ভাইয়ের পক্ষেই হতে চলেছে, তাতে করে বোঝা যায় যে বিষয়টা ওদের পক্ষেই যাবে। মানে 498 কেসটা অতটা তাগড়া হয়নি, সেই কারণে এই বিষয়টা ফন্দীপদের ফরেই যাচ্ছে, ঠিক আছে? তো ফরে না যাওয়া পর্যন্ত, পুরো 498 কেসটা মিটে না যাওয়া পর্যন্ত আমার মনে হয় না এই ডিভোর্সের পথে কেউ হাঁটবে। অর্থাৎ এখানে ফন্দীপের কথা বলছি না, ও হাঁটবে না, ওকে হাঁটতে দেওয়া হবে। কারণ
যাদেরকে ও বিশ্বাস করে নিজের বিষয়টা তুলে দিয়েছে, অর্থাৎ লিগাল মানে উকিল যারা আর কি, অ্যাডভোকেট যারা ফোনদীপের যে বা যারা, তারা কখনোই চাইবে না ফোনদীপের ইমেজটা হার্ম হোক। ডিভোর্স তো অবশ্যই হবে, এখানটায় মিল হওয়ার আর কোনো চান্সই নেই। ডিভোর্স তো অবশ্যই হবে, বাট তার মক্কেল যে ফোনদীপ তো তাদের ক্লায়েন্ট, উকিল সবসময় চাইবে আমার ক্লায়েন্ট যাতে নির্দোষ প্রমাণিত হয় এবং সুবিচারটা দিতে পারি। তাহলে পরে কি হবে, ক্লায়েন্টও খুশি হবে এবং উকিলের নিজের রেপুটেশনটাও ওকালতি জগতে শক্তপোক্ত হবে। আমি ঠিক বলছি আশা করছি, তাই না? আমি আশা করছি আমি ঠিক বলছি। উকিল জিতে যাওয়া মানে ক্লায়েন্ট জিতে যাওয়া মানে কিন্তু উকিলের ইমেজটা হাই হওয়া। তো সেক্ষেত্রে তারা যার পণ্যায় চেষ্টা করবে, সে কেস যতই লেন্দি হোক না কেন, তারা ফোনদীপকে কিন্তু এই বুদ্ধিটাই দেবে যে তুমি তোমার মাথায় যদি 498 কেসের কলঙ্ক নিয়ে তুমি বেরোতে চাও, তাহলে কিন্তু তোমার নেক্সট লাইফটা, ফিউচার লাইফটা কিন্তু মিজারেবল হতে চলেছে, তাই তো? আর যদি তুমি যদি চাও যে হ্যাঁ না, আমি কেন এটা মাথায় ট্যাগটা নেব, আমি ওকে অত্যাচার করেছি, দেখো কি হয়েছে না হয়েছে সেটা পুরোটাই প্রমাণ সাপেক্ষ। টিনা কতটুকু এভিডেন্স, 498 মানে ডোমেস্টিক ভায়োলেন্স, তার এগেনস্টে কতগুলো প্রুফ ও সাবমিট করতে পেরেছে, বিচারটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, 498 কেস দিয়ে দিলাম তাহলেই হয়ে গেল না, তার সপক্ষে এভিডেন্স কালেক্ট করতে হবে, এভিডেন্স, এবং সেগুলো কিন্তু প্রমাণগুলোকে কিন্তু গ্রহণযোগ্য হতে হবে, ঠিক আছে? তো ওরা কতদিনের অ্যালিগেশন লাগিয়েছে যে 498 কেস চলছে, দীর্ঘ 5 বছর ধরে ওর উপরে হয়েছে নাকি ভেরি রিসেন্ট হয়েছে, সেটা কী জন্য হয়েছে, সব কিছু বিচার সাপেক্ষ। এত সহজ না আইনি প্রসেস, এতটা মানে আমরা যেরকম মনে করি না এই যে কোর্টে গেলাম হয়ে গেল, না, একদমই না। যে কোনো একটা কেস, এই যে সিভিল স্যুট বলো বা এই যে ম্যাট্রিমোনিয়াল কেস বলো, যাই বলো না কেন, বহুত লেন্দি। একমাত্র ওই যে ধরতক্তা মার পেরেক হয় ওই ক্রিমিনাল কেস, তাও তো মার্ডার কেস, রেপ কেস, এই সমস্ততেই কত দিন চলে যায়, তাই না? কত মাস, কত বছর কেটে যায়। কেন আমাদের মনে আছে না নির্ভয়াকাণ্ড, 7 বছর না কত বছর লাগলো না, আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু অনেক বছর লেগেছে। তো এটা তো ম্যাট্রিমোনিয়াল কেস। তো একজন আরেকজনের নামে অ্যালিগেশন দিয়ে বসে রয়েছে। ফোনদীপরাও টিনার এগেনস্টে অনেক অ্যালিগেশন দিয়েছে, ঠিক আছে? তো সব কিছুই বিচার হবে। তুই যদি বিচার পেতে চাস তো বিচার হবে তোরটা। ফোনদীপ যেমন বলছে আমি 498 কেসটাকে আমি প্রমাণ করব যে আমি নির্দোষ, তেমন তুইও যদি ভাবিস যে আমিও প্রমাণ করব আমি নির্দোষ, তাহলে কিন্তু বিষয়টা আরও লেন্দি যাবে। আর তুই যদি ভাবিস যে না আমার এটার বিচার পাওয়ার দরকার নেই, তাহলেও তোকে ওয়েট করতে হবে, কারণ ফোনদীপ ওইখান থেকে আগে নিজেকে ছুটকারা দেবে, যেটা কিনা আমার কথা না, কিন্তু ফোনদীপেরই কথা, যে আমার সপরিবারে আমার 498 কেস লাগিয়ে দিয়েছে আর আমি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো, মনে করো এই কথাটা কিন্তু ফোনদীপ বলেছে। এই কথাটা ফোনদীপের প্লাস ফোনদীপের অ্যাডভোকেটদের, হ্যাঁ, এই কথাটা কিন্তু তাদের মিলিভগত। আর এই কথাটা ও অ্যাজ এ ভিকটিম হিসাবে ও কথাটা ঠিক বলছে। এইবার কে যে মেন ভিকটিম, টিনা মেন ভিকটিম না ফোনদীপ মেন ভিকটিম, এটা বিশ্বাস করো শুধুমাত্র টিনা আর ফোনদীপই জানে। আমরা যতদূর টিনার ভিডিও থেকে জানতে পারলাম, টিনা মানে যার পর নাই ছাড়া পেতে চাইছে। আর এই ছাড়া পাওয়ার প্রসেসটা এত ইজি হবে বলে আমার মনে হলো না। এটাও টিনার কথা থেকেই আমার মনে হলো, এটা আমার নিজের ভাবভঙ্গি না, কিন্তু হ্যাঁ নিজের মস্তিষ্ক খাটাচ্ছি না, টিনার কথাগুলো শুনেই কিন্তু আমার মনে হলো যে ফোনদীপ কিন্তু এত সহজে ছাড়বে না। হ্যাঁ, সবারই হ্যারাস হচ্ছে, টিনাও যেমন হ্যারাস্ট হচ্ছে, লুকিয়ে লুকিয়ে দেখা করতে হচ্ছে, লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছে, লুকিয়ে অর্থাৎ ক্যামেরাটাকে লুকিয়ে, যদিও সেটা সবার সামনে চলেই আসছে, এনিহাউ চলেই আসছে। তো এদিকে টিনাকেও হ্যারাস্ট হতে হচ্ছে, এদিকে ফোনদীপকেও কিন্তু হ্যারাস্ট হতে হচ্ছে। এতটা রাস্তা পাড়ি দিয়ে যাওয়া, হ্যাঁ, এটা কিচ্ছু হতো না গো, এইসব কিচ্ছু হতো না। সেই 17ই আগস্ট রাত্রেবেলা যদি মানে কি বলবো, ফোনদীপ যদি টিনাকে একটা চান্স দিত তাহলে মানে এইসব হ্যারাসমেন্টগুলো হতো না, ঠিক আছে? এইবার ওই যে বললাম, ফোনদীপ নিজের লাইফটাকে, নিজের বাচ্চার ভবিষ্যৎটাকে সেকেন্ড চান্স দেওয়ার থেকে চ্যানেলটাকে বেছে নিয়েছে। না, আমার চ্যানেলের রিচ চাই, ভিউজ চাই। বুঝতে পারেনি যে এই বিষয়টা এতটা ঘোরালো পেঁচালো হবে। কি ফোনদীপ, আমি ঠিক বলছি তো? আমার মনে হয় আমি ফোনদীপের একদম মনের মধ্যে নাড়া দিতে পেরেছি আজকে এই কথাগুলো বলে। ফোনদীপ ভাববে যে না, কথাগুলো ঠিকই বলছে। বুঝলো কী করে? ওরে বাবা, আমার পেছনেও রয়েছে একজন, আমি বুঝি,
হ্যাঁ, আর এই লাইনে যখন এসেছি তখন এই গ্রাউন্ডের সমস্ত বিষয়গুলো তার সাথে আমি ডিসকাস করি আর বুঝতে পারি যে বিষয়টা কোন দিকে যেতে চলেছে। তো তোমাদেরকে বলি, এটা কত বছরের মানে কি বলবো বিষয় আমরা কেউ আন্দাজ করতে পারছি না, না খোদ টিনা আন্দাজ করতে পারছে, না খোদ ফন্দীপ আন্দাজ করতে পারছে। কারণ এই কোর্টে আজকে একটা ডেট চাইলো, কালকে একটা ডেট চাইলো, এরকম করতে করতে আর একটা ডেটের পরে আরেকটা ডেট কীভাবে আসে, আজকের পর পরশু আসলো না, 3 মাস 6 মাস পর এরকম ডেট পড়ে, জানো। তো এই বিষয়গুলো মানে 2-3টে ডেটেই তো একটা বছর কাভার হয়ে যাবে। এই যে ভাবো না, এই যে বিষয়টা হলো তাতেই তো 7 মাস হয়ে গেল, কিছুই হয়নি, এখনও কেসের কোনো কিছুই আগায়নি। এবার বুঝতে পারছো একটা বিষয় কতখানি গভীর হতে পারে। এইবার আসি টিনার আরও একটা বিষয়। এটা তো গেল মিউচুয়াল ডিভোর্স নিয়ে কথা। মিউচুয়াল ডিভোর্স তখনই হয় যখন দুজন একসঙ্গে মত দেয়, দুজনের ডিভোর্সে মতামত আছে বাট দুজনের রিজন আলাদা হয়ে গেছে, ঠিক আছে, বা দুজন দুজনের উপরে আলাদা আবার অ্যালিগেশনও লাগিয়েছে। এই কারণে মিউচুয়াল ডিভোর্স তো এটা কোনোভাবেই সম্ভব হবে বলে আমার মনে হয় না। এবার আসি, টিনা বলছে যে আমি তো কোনো কিছুই চাইনি, উল্টে আমার টাকা গেছে। হ্যাঁ, তোর টাকা তো উল্টে গেছে, কিন্তু 5 লক্ষ টাকা তোর অ্যাকাউন্ট থেকে হাফিস হয়েছে, মানে নিয়েছে। এটার কারণটা কি দেখিয়েছে? কারণ তুই সেই সময় যেই সময় ট্রান্সফার করেছে বুদ্ধি নিয়ে, ফন্দীপের মারাত্মক বুদ্ধি। ফন্দীপ কী করেছে? ফন্দীপ ও বাড়িতে থাকাকালীন টাকা ট্রান্সফার করা শুরু করে দিয়েছে। এইবার কেউ বলতেও পারবে না যে টাকা ওর চুরি করে নিয়েছে বা ওর অনুমতি ছাড়া, ও থাকাকালীনই ট্রান্সফার করা শুরু করে দিয়েছে। এটা মারাত্মক বুদ্ধির কাজ করেছে ফন্দীপ। নতবা এই বিষয়টাও কিন্তু এই বিষয়টার উপরেও টিনা স্টেপ নিতে পারেনি। আমার মনে হয় এটাই কারণ, যেহেতু টিনা ওই বাড়িতে ছিল সেই কারণে ওখান থেকে টিনা থাকাকালীনই কিন্তু ফন্দীপ ট্রান্সফার করে নিয়েছে। এই জন্যই তো আমি শুরু থেকে টিনাকে সাপোর্ট করেছিলাম। কেন বলো তো? কারণ ফন্দীপ শুরু থেকেই টিনাকে তাড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্থির ছিল। ফন্দীপ টিনাকে তাড়িয়ে দেবে স্থির করে নিয়ে এই সমস্ত কাজগুলো কিন্তু আগে থেকে সেরে রেখেছিল। শোনো, কেসে কে জিতলো কে হারলো এটা তো সমাজের চোখে অবশ্যই বড় কথা, বিচার তো সেই বিচারালয়ে হবে। ওপরে একজন বসে আছেন না, ওনার বিচারালয়ে মেন বিচারটা হবে, বুঝতে পেরেছো? ওনার কাছে কি বলবো, কোনো উকিল লাগবে না, উনি তো বিচারপতি, তো ওনার যে কোর্ট সেখানে কোনো উকিল লাগবে না, উনি নিজে দেখে একদম পাই টু পাই বিচার করে দেবে। আজকে কারোর কষ্টের টাকা 5 লক্ষ টাকা এইভাবে নিয়ে নেওয়া, টিনা মানছি খারাপ কাজ করেছে, কিন্তু টিনাকে একদম ভিখারি বানিয়ে দিয়ে ছেড়েছে, তাই না? না কি বলেছে? আমার বাড়িতে থেকে ইনকাম করা টাকা। তা যাই হোক বন্ধুরা, আইনের বিষয়টা নিয়ে আমরা মানে কি বলবো, যত কম বলবো ততই ভালো। যেহেতু আমরা এখানটায় যারা বসে রয়েছি নিতান্তই আমরা ওকালতি জানি না, আমরা ওকালতি পড়িনি এখনও, ঠিক আছে? সেই কারণের জন্য যত কম বলবো, যতটুকু জেনে বলা যায়, যতটুকু মানে সৎ পথে চালনা করা যায়। ভিউয়ারদের আমার মতন এরকম অনেকেই আছে অজ্ঞ মূর্খ, তাই না বলো বন্ধুরা? আমার মতন আছো তো এরকম, যারা কিনা আইনের সম্পর্কে আমরা একটু হলেও ফোবিয়া কাজ করে, যে উল্টোপাল্টা বলে দিলেই কিন্তু মানে কি বলবো এখানে ঝামেলা পাকিয়ে যাবে। না, শাস্তি দেবে না কেউ, কিন্তু এই যে কমেন্ট করবে সেটাকেও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। সেই কারণে প্রচুর পরিমাণে ভেবে চিন্তে তারপরে কথাগুলো বলতে হয়। তো যাই হোক, দেখা যাক ইন ফিউচার কী হয়। তবে এই দুটো কিন্তু একদম ঠিক। ও আরেকটা কথা যেটা বলতে যাচ্ছিলাম, যেটা টিনা বলেছে যে খোরপোশের কথা, যে আমি তো কিছুই চাইনি। যে কিনা নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে আসে, তারপরে সেই বেরিয়ে আসার পেছনে অন্য একটা মানুষের যোগাযোগ থাকে, অর্থাৎ এই যে তোর উপরে যে অ্যালিগেশনটা লাগানো হয়েছে পরকীয়ার, যদিও বা সেটা বাড়িতে থেকে হয়তো পরকীয়া ছিল না, কিন্তু তুই স্বীকার করে নিয়েছিস। তারপরে এই যে এই সমস্ত কারসাজিগুলো দেখা যাচ্ছে, কারনামাগুলো দেখা যাচ্ছে, তুই যাচ্ছিস ঘুরতে টুরতে, তো এইগুলোর পরে আমার মনে হয় না খোরপোশ চাওয়ার মতন জায়গা থাকতে পারে তোর, আমার মনে হয়। এবার থাকতেও পারে, এটা আমার মনে হলো যে আমি অন্য কারোর জন্য আমার স্বামীর ঘর আমি ছাড়লাম, বা আমার স্বামী আমাকে ফেরত নিতে চেয়েছে, আমি যাইনি কারণ আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। সেই জায়গায় খোরপোশ চাওয়া যায় কি না আমার সঠিক জানা নেই। খোরপোশ মনে হয় তখনই চাওয়া যায় যখন তুমি অত্যাচারিত হবে, বা তোমাকে তোমার স্বামী নিজে থেকে ডিভোর্স দেবে, বা মিউচুয়াল ডিভোর্স হবে। হয়তো মিউচুয়াল ডিভোর্সেও মনে হয় খোরপোশ চাওয়া যায়। হ্যাঁ, ঋত্বিক রোশনের মিউচুয়াল ডিভোর্স হয়েছে, খোরপোশ দিতে চেয়েছিল, সুজান খান নিয়েছে, নেয়নি, সুজান খান নেয়নি। তো এরকম হতে পারে।
ঠিক আছে, মিউচুয়াল ডিভোর্সেও মনে হয় খোরপোশ চাওয়া যায়, বাট তোর যেই কেস তাতে মনে হচ্ছে না খোরপোশ অ্যাপিল করা যায় মনে হয়, বা অ্যাপিল করলেও সেটা মনে হয় খারিজ হয়ে যাবে। চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম, বলবে সুতপা সব কিছু জেনে গেছে। না গো, যতটুকু বললাম জেনে নিয়েই বলেছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই জোনটা যাতে আমি বজায় রাখতে পারি, প্লিজ তোমরা হেল্প করো, তোমরা হেল্প করো।